প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুসরাত সালাম আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। চলুন দর্শক, তবে জেনে নেই আজকের বিচিত্রায় কি কি খবর রয়েছে আপনাদের জন্য। নৃত্যের ঝংকারে মহিলা সমিতিতে উদযাপিত হলো নৃত্য সংগঠন স্পন্দনের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। 1995 সালের 14 ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল নৃত্য সংগঠন স্পন্দন। হাঁটি হাঁটি পা পা করে আজ 30 বছর পূর্ণ করল দেশের ঐতিহ্যবাহী এই নৃত্য সংগঠন। দর্শক নন্দিত নানা নৃত্য প্রযোজনা উপস্থাপনের পাশাপাশি সংগঠনটি তৈরি করেছে অনেক নৃত্যশিল্পী। তাদের হাতে তৈরি ছোট বড় নৃত্যশিল্পীদের নিয়ে 8 নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানী মহিলা সমিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্যের পাশাপাশি দেশের প্রথিতযশা শিল্পীদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান স্পন্দনের পরিচালক অনিক। ছোট ছোট বাচ্চাদেরকে দেখে ভীষণ ভালো লাগছে। আমরাও এরকম ছোট ছিলাম একদিন, আর একই সাথে অনেকের সাথে আমরা বড় হয়েছি। অনেকের নাচ নিয়ে আমার তো একদমই কোনো কথা বলার নেই। অসম্ভব ভালো একজন নৃত্যশিল্পী, আমি মনে করি তার চেয়ে বড় একজন টিচার। ও অসম্ভব ভালো এবং খুদে একটা টিচার। ছেলে মেয়ের নাচ দেখে আমি বুঝতে পারি যে এটা আমি বুঝতে পারি প্রত্যেকটা বিষয় ভীষণভাবে ও খেয়াল করে। সম্মাননা গ্রহণ করে স্পন্দন নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন অতিথিরা। অতিথিদের অনুভূতি ব্যক্ত শেষে স্পন্দনের শিল্পীদের অংশগ্রহণে শুরু হয় নৃত্য পরিবেশনা। এতে নানা ধরনের নাচের মুদ্রা পরিবেশন করে শিল্পীরা। আধ্যাত্মবাদী প্রেম ও দর্শনের কবি মাওলানা জালালউদ্দিন রুমিকে নিয়ে নাটক প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপ। সমাধির সম্মুখে শিওরের উপর রাখা থাকবে 18 হাত দীর্ঘ কাপড়ের পাখি। সম্মুখে থাকবে কুরআন তেলাওয়াত করার জন্য তেলাওয়াত ঘর। তেলাওয়াত ঘরের সর্বাঙ্গে ক্যালিগ্রাফিতে ফুটে উঠবে আল কোরআনের আয়াত। 8 নভেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান হলে মঞ্চস্থ হল বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপের থিয়েটার পারফরম্যান্স জালালউদ্দিন রুমির দ্বিতীয় প্রদর্শনী। থিয়েটার পারফরম্যান্সটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্মাণ উপস্থাপনা ছিলেন সুজন মাহবুব। পারস্য সভ্যতার এই সুফি নৃত্য এগুলো সম্পর্কে একটু রিসার্চ করি এবং সৌভাগ্যক্রমে আমার নিজেরও তুরস্কে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে আমি সামনাসামনি এই সুফি নৃত্যটা দেখেছিলাম। তো আমার এই থেকে আমার অনেকটা আইডিয়া আগে থেকেই ছিল এবং আরও কিছু গবেষণা করে আমি এই নৃত্যটাকে মঞ্চস্থ করতে পেরেছি। জালালউদ্দিন রুমির অন্তিম প্রয়াণের শেষ 1 ঘণ্টাকে ফুটিয়ে তোলা হয়েছে পারফরম্যান্সের এই কাহিনীতে। সূর্য ডোবার পর মাগরিবের নামাজের আজানের মধ্যে দিয়ে নাটক শুরু এবং আলোকিত চাঁদের জ্যোৎস্না ফোটার মধ্যে দিয়ে হয় নাটকের সমাপ্তি। কেনিয়া রাজ্যের এবং
রোম প্রদেশের শাসনকর্তা মঈনুদ্দিন শাহ পারওয়ানের একান্ত অনুরোধে জালালউদ্দিন রুমির মৃত্যু পরবর্তী সমাধিস্থান নির্মাণ ভাবনা এবং শোকগাথা তথা এপিটাফ রচনার প্রেক্ষাপটকে ঘিরেই নির্মিত হয়েছে থিয়েটার পারফরমেন্স জালালউদ্দিন রুমি নাটকটি। নাটক প্রদর্শনী শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর ও আলোচনা। এতে নাটক নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নাট্যকার ও অভিনেতা। আমরা সবাই মিলে চেষ্টা করেছি রুমির প্রেমকে, জালালউদ্দিন রুমির প্রেমকে প্রকাশ করতে। যুগে যুগে মানুষ আসলে প্রেমের যে জায়গাটি অনুভব করছিল, আমরা দর্শকের সামনে জালালউদ্দিন রুমির বাণীগুলো নিয়েই আমরা পরিবেশন করেছি। আমার কাছে মনে হয় যে দর্শক শ্রোতা যারা আছেন তারা সবাই আমাদের এই পরিবেশনাটি অনেক সান্নিধ্য নিয়ে করেছেন, তাদের ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। আমরাও চেষ্টা করেছি আমাদের ভালোবাসাটি তাদেরকে দেওয়ার জন্য। প্রিয় বাংলা গ্যালারিতে সম্প্রতি শেষ হলো শিল্পী মনিরুল আলমের পঞ্চম একক চিত্র প্রদর্শনীর। বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পী মনিরুল আলমের একটি সিরিজ প্রদর্শনী শেষ হল রাজধানীর প্রিয় বাংলা গ্যালারিতে। প্রধান অতিথি হিসেবে শিল্পীর পঞ্চম এই একক প্রদর্শনীটির উদ্বোধন করেন স্বনামধন্য শিল্পী কিবরিয়া কাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্যালারির স্বত্বাধিকারী মাহমুদুর রহমান, FCMA। আমি মূলত সিরিজ ওয়ার্ক করি আর কি, মানে একটা সিরিজ নেই, কোনো একটা মানে বিষয় নেই। যেমন আমার বেশ কিছু সিরিজ আছে, যেমন লাইফ লিডিং পেইন একটা সিরিজ, দ্য নেচার একটা সিরিজ, দ্য সিডস একটা সিরিজ, তারপরে সার্কাস ইজ গোয়িং অন একটা সিরিজ, তারপরে আর কি নেচার বলেন ইমেজ একটা সিরিজ। এরকম বেশ কিছু সিরিজ দিয়ে কাজ করি। আমি প্রতিটা সিরিজে আমি লম্বা অনেকগুলো কাজ করি, 70টা 50টা 100টা, আবার অনেক সিরিজে 100 পার হয়ে গেছে কাজের। তো এখানে হচ্ছে দ্য লাইফ লিডিং পেইন, আর তারপরে সার্কাস ইজ গোয়িং অন, দ্য সিডস আর ইমেজ। আরেকটা আছে সেটা হচ্ছে মনোপ্রিন্টের একটা সিরিজ ভূমিপুত্র, মানে এই ভূমিপুত্র নিয়ে আমার বেশ কিছু কাজ আছে। এই কাজগুলো নিয়ে এই এক্সিবিশনটা। তো আমি একটা সিরিজের একটু বলি, সেটা ভূমিপুত্র, যেটা আমার মেন স্ট্রিম হচ্ছে আমার সমাজের এবং আমার দেশের খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ হচ্ছে এটার মূল বিষয়। ওদের সারা দিনের কাজকর্ম, হাসি কান্না, চাওয়া পাওয়া, এগুলো নিয়েই তাদের প্রতিদিনের কাজ, এটা নিয়েই তার সিরিজটা। এটা শিল্পী মনিরুল আলম বিষয়ভিত্তিক ধারাবাহিক সিরিজ নিয়ে কাজ করেন। এই প্রদর্শনীতেও তার ব্যতিক্রম ঘটেনি। শিল্পীর কাজে আধুনিক শিল্পের ছোঁয়া রয়েছে, যা শিল্প সমালোচকদের কাছে বেশ সমাদৃত। আমাদের পরিকল্পনা আছে নেক্সট এটাকে আরও অনেক বড় করব, আরও বড় পরিসরে কাজ করব। এখন আমরা আর্টিস্টদের এমনি গ্রুপ এক্সিবিশন করতেছি। সামনে আমাদের ডিসেম্বরে একটা প্রিয় বাংলা বিজয় 54 নামে একটা এক্সিবিশন, 54 জন আর্টিস্টকে নিয়ে 54টা ছবি দিয়ে পেন্টিং দিয়ে এখানে একটা এক্সিবিশন। পরবর্তীতে আবার একটা গ্রুপ এক্সিবিশন আছে, এবং এটা আর্টিস্টদের কল্যাণের জন্যই করা হচ্ছে। ছবি আর্টিস্টদের, দুস্থ আর্টিস্টদের জন্য সহযোগিতা যাতে করা হয়, তারপরে ক্যাম্প করে আর্টিস্টদেরকে সহযোগিতা করা যায়, এক্সিবিশন করে কীভাবে সহযোগিতা করা যায়, ছবি বিক্রি করে কীভাবে সহযোগিতা করা যায়, টোটাল পারপাসে আর্টিস্টদের জন্য। রাজধানীর কলাকেন্দ্রে চলছে 14 জন শিল্পীর ব্যতিক্রমী দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ফিরে দেখা। 1975 থেকে 1995 এই 2 দশক ছিল দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের খুবই তাৎপর্যময় ঘটনাবহুল সময়। যে সময়টি ছিল যুদ্ধোত্তর বাংলাদেশের সৃজনশীল আত্মপরিচয়ের খোঁজে ব্যস্ত, উদ্দীপ্ত ও অনুসন্ধিৎসু। এই সময়টা শিল্পীদের ভাবনায়, তাদের ক্যানভাসে কেমনভাবে সৃজনশীলতায় উদ্ভাসিত হয়েছিল তারই এক ঝলক দেখে নেওয়ার সুযোগ তৈরি হয় কলাকেন্দ্রের ফিরে দেখা শীর্ষক এই প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেছে তারা এই সময়েও খুবই খ্যাতিমান শিল্পী সবাই, এবং অ্যাক্টিভ, তারা সবাই কাজ করছে। তাদেরই 1975 এবং 1995-এর মধ্যে করা কাজ, পুরনো কাজ, সেগুলোকে আমরা এই প্রদর্শনীর জন্য নির্ধারণ করেছি বা দেখাচ্ছি। মূলত যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে সেই সময় এই শিল্পীরাই আরও অনেক তরুণ ছিল, যুবক ছিল, এবং তারা সদ্য তাদের একাডেমি শেষ করে তাদের নিজেদের মতো কাজ শুরু করেছিল। তো সেই সময়ে এবং সেই সময়ের যে সামাজিক রাজনৈতিক যে ইতিহাস, সেই সময়টাকে এইসব আর্টিস্টরা কীভাবে দেখেছিল, আদতেও তাদের কাজগুলো দেখে সেই সময়কে ধরা যায় কি না, বোঝা যায় কি না,
এটাকে একটু ফিরে দেখা। সাদা দেয়ালের ওপর আলো ছায়ার মৃদু খেলা, আর সেই দেয়াল জুড়ে যেন হঠাৎ জেগে ওঠে বাংলাদেশের শিল্প চর্চার এক বিস্তৃত অধ্যায়। ক্যানভাস, ভাস্কর্য, রেখা আর রঙে ফিরে আসে একসময়ের গন্ধ। এই প্রদর্শন মনে করিয়ে দেয় ইতিহাসের রং কখনো ম্লান হয় না, কেবল তার পাঠক বদলায়। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত নাটক আলিবাবা এবং 40 চোরের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করে নাট্যদল পদাতিক নাট্য সংসদ। আট নভেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হল পদাতিক নাট্য সংসদের 45তম প্রযোজনা আলিবাবা এবং 40 চোর। নাট্যরূপ দিয়েছেন উম্মে হানি। অভিনয়, আয়তন, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। দুঃখের কথা, এই এত মন কাঠের দাম মাত্র 10 আনা। অতটুকু তো পাওয়া যায় না ছাড়, তার মাঝে আমি আবার 4 পয়সা পাই। বটে বটে, সে কথা তো ভুলে গেলাম বাছা। ওকে দিয়ে দাও দেখি 4 পয়সা। নাটকের গল্প দেখা যায় সম্রাট শাহরিয়ার তার প্রথম স্ত্রীর থেকে প্রতারিত হয়ে তিনি নারী বিদ্বেষী শাসকে পরিণত হন। প্রতিদিন তিনি রাজ্যের একজন করে অবিবাহিত নারীকে বিয়ে করেন এবং তাকে শর্ত দেন, যদি তাকে গল্প শুনিয়ে সারা রাত জাগিয়ে রাখতে না পারে তবে ভোর হতেই সেই নারীকে হত্যা করা হবে। একে একে নিহত হলেন রাজ্যের প্রায় সব নারী। বাকি রইলেন কেবল উজিরের কন্যা, নাম শেরজাদ। দারুণ বুদ্ধিমতী শেরজাদ বিয়ে হলে শুরু করেন গল্প বলা। বলতে বলতে পেরিয়ে যায় হাজার রাত। প্রতিটি গল্পই ধীরে ধীরে সম্রাট শাহরিয়ারকে পুনরায় প্রেমে পূর্ণ মানুষরূপে গড়ে তোলে। শাহরিয়ার নিজের ভুল বুঝতে পারেন। কথিত আছে শেরজাদের বলা সেই গল্পগুলোর একটি হলো আলিবাবা এবং 40 চোর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল ইসলাম, মেঘা ঘোষ, সেদা শামসিয়ারা, জিয়াউল হক, মোসাম্মদ জিনিয়া আজাদ, সাখাওয়াত হোসেন সহ আরো অনেকেই। ইতিহাস ঋদ্ধ নানান পদের অনবদ্য আয়োজন নিয়ে ঢাকার লে মেরিডিয়ানে চলছে একটি গ্রিক ফুড ফেস্টিভ্যাল। গ্রিসের ঐতিহ্যবাহী স্বাদ, সুবাস আর সাজে ভরপুর এক অনবদ্য আয়োজন শুরু হয়েছে রাজধানীর 5 তারকা হোটেল লো মেরিডিয়ানে। এই ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে লো মেরিডিয়ানের 15 তলার সিগনেচার রেস্তোরাঁ লেটেস্ট রেসিপি সাজানো হয়েছে গ্রিক থিমে। সাগর উপকূলের শহর সান্তোরিনির নীল সাদা আবহ, পৌরাণিক গল্পের দেবদিদি জিউস, এথেনা ও ভিক্টোরিয়ার কাটআউট ছিল বিভিন্ন পদের খাবারের পাশেই। ড্যাংলারগুলোতেও শোভা পাচ্ছে গ্রিসের নীল সাদা পতাকা আর প্রাচীন গ্রিসের বড় রণতরীর ছবি। গ্রিসের প্রাচীন মন্দিরের স্থাপত্য নিদর্শনের নমুনা দিয়ে সাজানো, লেটেস্ট রেসিপি দিয়ে সাজানো রেস্তোরাঁকে মনে হচ্ছিল নিউ ক্লাসিক গ্রিক ডাইনিং এর এক দারুণ প্রদর্শনী। 10 দিনের এই উৎসবকে পূর্ণতা দিতে গ্রিক থেকে উড়িয়ে আনা হয়েছে শেফ আয়োআনিস জিওগাকাকিসকে। আমরা খুবই এক্সাইটেড। গ্রিক ফুড ফেস্টিভ্যাল এটা আমাদের জন্য দ্বিতীয়বার। 6 বছর আগে আমরা আগে করেছিলাম। গ্রিক ফুড ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য পপুলার ফুড, যেটা ইভেন একটু আগে আমরা যেটা শেয়ার করলাম, কিছু কিছু সার্ভেতে কিন্তু গ্রিক ফুড হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ফুড। ইভেন দুবাইতেও এটা খুবই পপুলার ডিফারেন্ট কান্ট্রিসে। আমরা এখানে আপ টু নভেম্বর 15 আমরা গ্রিক ফুড ফেস্টিভ্যাল করব। এখানে আমাদের ডিফারেন্ট অফার আছে। আমরা ইবিএল এর সাথে জয়েন্ট পার্টনারশিপে করছি। ইবিএল এর কার্ডে বাই ওয়ান গেট ফ্রি অফার অ্যাভেলেবেল হবে। আলিয়াস প্রসেসের জুম গ্যালারিতে চলছে শিল্পী মোহাম্মদ হাশেমের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী ভিজিবল ইনভিজিবল। শিল্পী তার দৃষ্টিতে আলো ছায়ার পাশাপাশি অদৃশ্য অনুভূতির গভীরতাকে বিভিন্ন মাধ্যমে একে ফুটে তুলেছেন তার চিত্রকর্মে। ধানমন্ডির আলিয়াস ফজেস দ্য ঢাকার গ্যালারিতে জুমে আয়োজিত প্রদর্শনীতে চারকোল, জল রং, অ্যাক্রিলিক এবং মিক্সড মিডিয়ায় নির্মিত মোট 34টি শিল্পকর্ম স্থান পেয়েছে। মূলত আমি যেহেতু হিলট্রাক্সে আমার জন্ম, সেখানকার পরিবেশ, মানুষের সহজ সরল জীবনযাপন, প্রকৃতির খুব কাছাকাছি থেকে যে আমার বড় হওয়া, সেটার আমার কাজের মধ্যে একটা প্রভাব পড়েছে আর কি। আর হচ্ছে চারকোলের কাজগুলো যদি দেখি, সেখানে হচ্ছে একটু মানুষের ভিতরের যে ইনার যে ফিলিংসটা, সেটার
মূলত আমি ফুটে তুলতে চাইছি। প্রদর্শনী উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী প্রফেসর জামাল আহমেদ। পাহাড়ি অঞ্চলের শিল্পী হাশেম তার ভিজিবল ইনভিজিবল প্রদর্শনীর মাধ্যমে প্রকৃতি, সময় ও মানব জীবনের অদৃশ্য অনুভবকে তুলে ধরেছেন। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই বিচিত্রা। বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে এবং ইতিহাস ঐতিহ্যের সাথে থাকতে থাকুন বাংলা ভিশনের সাথেই। আগামী সপ্তাহে আবারও নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।